বাংলাদেশ ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে দীর্ঘদিন ধরে, কারণ তার জ্বলন্ত সবথেকে বড় প্রমাণ অন্তত লক্ষ্য করা গিয়েছে কাঁটা তার দেওয়া অর্থাৎ বেড়া দেওয়াকে কেন্দ্র করে। কোথায় গাত্রদাহ মাসুমা বাংলাদেশের? একেবারে এখানেই তো প্রশ্ন, যখন ভারতের অংশে তারা গিয়ে কাঁটা তার দিচ্ছে তখন কেন বাধা দিচ্ছে বিজেপি? তাদের কি উদ্দেশ্য থাকতে পারে এক্ষেত্রে? একাধিক প্রশ্ন তো অবশ্যই উঠছে। তার কারণ মালদার বৈষ্ণবনগর থেকে শুরু করে সুখদেবপুর থেকে শুরু করে কোচবিহারের মেখলিগঞ্জ, কোথায় না বাধা দিল বিজেপি শর্মিষ্ঠা। একদমই তাই। এবং সব থেকে বড় কথা, এই ভারত বাংলাদেশের সীমান্ত যে এলাকাগুলি রয়েছে, যার মধ্যে অন্তত যে 171 কিলোমিটার সীমান্ত অন্তত মালদা সীমান্তের ধার দিয়ে গিয়েছে, যেখানে বেশ কয়েক কিলোমিটার সীমান্ত এলাকা এখনো কাঁটা তারহীন। আর এখান দিয়ে কোথাও যেন এখনো পর্যন্ত এটাই সব থেকে একটা রহস্য ভেদ হচ্ছে। সেই রহস্যটা কি? কারণ দেখো, আমরা যেটা বলছিলাম যে 171 কিলোমিটার ভারত বাংলাদেশের এই যে সীমান্ত, যার মধ্যে মালদার যে সীমান্ত এলাকাগুলি পড়ে, এই যে সুখদেবপুর সীমান্ত আমরা দেখেছিলাম, যেখানে বিজিবি হঠাৎ করে তাদের গাত্রদাহ, এই যে 20 কিলোমিটার কাঁটা তারহীন এলাকা নেহাত কিন্তু কম নয়। আর এই 20 কিলোমিটার কাঁটা তারহীন এলাকাটাই কোথাও কি এখান দিয়েই একটা শঙ্কার মেঘ কেন হচ্ছে এটা? একেবারে এই কাঁটাতারবিহীন সীমান্ত, আর এই সীমান্ত দিয়েই কোথাও গিয়ে জাল নোট পাচার, কোথাও গিয়ে অনুপ্রবেশ, এই ঘটনাগুলো বারবার ঘটছে। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জাল নোট এবং মাদক কারবারের অন্যতম ঘাঁটি। তাহলে কি এই কারণেই বারংবার বিজেপির বাধা এই কাঁটাতার দিতে? এই প্রশ্ন তো উঠছেই। কারণ বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কথা বলছিলাম, এই বিজিবির যেন গাত্রদাহ, আর বাংলাদেশের দিকে আমরা কিন্তু যেরকমটা বলছিলাম যে বাংলাদেশের দিকে কিন্তু কোনো কাঁটাতার নেই। তার খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যে এই এলাকা দিয়ে কি কোথাও জঙ্গি প্রবেশ করাতে চাইছে বাংলাদেশ? কেন নয় মাসুমা? আমরা গতকাল দেখেছিলাম এই যে একাধিক জঙ্গি অনুপ্রবেশ এই মালদা মুর্শিদাবাদ একাধিক এলাকা থেকে একের পর এক গ্রেফতারি, এবং সব থেকে বড় কথা এই অনুপ্রবেশ কিভাবে ঘটছে? কাঁটা তারহীন এলাকা কি কোথাও বাংলাদেশ ব্যবহার করতে চাইছে, এবং এখানেই কিন্তু কোথাও তাতে ছেদ পড়তে চাইছে ভারত। এবং গত আমরা সপ্তাহে দেখলাম যে সেখানে কিন্তু এই কাঁটা তারের সমস্যা নিয়ে এবং দুই দেশের সম্পর্ক, দুই দেশের সীমান্ত রক্ষার ক্ষেত্রে বিশেষ করে বিএসএফ এবং বিজেপির উচ্চ পর্যায়ের কর্তাদের মধ্যে বৈঠক হলো, এবং সেখানেও এক প্রকার বলা হলো যে সীমান্তে কোনো সমস্যা নেই। কিন্তু তারপরও কোথাও বিজিবি এবং বাংলাদেশ বর্ডার গার্ড পায়ে পা লাগিয়ে তারা কিন্তু একই অবস্থানে অনড় রয়েছে, এবং তারা এক প্রকার সাফ জানিয়ে দিচ্ছে ভারত নাকি কত গজের মধ্যে তারা নাকি কাঁটা তার অর্থাৎ বেড়া দিতে পারবে না। ভাবো, আমার জমিতে আমি বেড়া দেব না, সেখানে আমি ছাগল চাষ করাবো, সেখানে কিন্তু বাংলাদেশের গায়ে জ্বালা পড়ছে। একেবারে। আর এখানেই তো প্রশ্ন যে তাদের গায়ে জ্বালাটা কেন পড়ছে, তাদের এই বদমাইশি, তাদের এই বারবারন্ত কেন? তার কারণ ভারতীয় অংশে ভারতীয় যারা সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন, বা যদি বিএসএফ এর কথা বলি, বিএসএফ এর কাজ কাঁটাতার দেওয়া, তাদের দায়িত্ব যে যাতে আমরা সুরক্ষিত থাকি। সেক্ষেত্রে তারা কাঁটাতার দিতে গিয়েও বাধার মুখে পড়ছে। এখান থেকে সরাসরি একটু মালদার ছবিটা বোঝার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি শোভক লাহিড়ী রয়েছে আমাদের সঙ্গে। শোভক, একদিকে মালদার একাধিক সীমান্ত, যেখানে এই পাচারের রমরমা নিয়ে একাধিক প্রশ্ন আগেও উঠেছে, এখনো উঠছে, আর সেই সমস্ত জায়গাতেই আমরা দেখছি বারংবার বিজিবি বাধা দিচ্ছে। ঠিক ওভারঅল ছবিটা একটু বোঝার চেষ্টা করব। একটু জানবো যে আজকে সোমা কোন সীমান্ত এলাকায় সেখানে রয়েছে তুমি, সেই ছবিটা আমরা একটু জানবো। কোথায় রয়েছে সোমা? দেখো, যেখানে সমস্যা সেখানে আমি রয়েছি, সেটা হচ্ছে মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত সুখদেবপুর ভারত বাংলাদেশ সীমান্ত। মালদা জেলায় প্রায় 171 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, তার মধ্যে 20 কিলোমিটার এলাকায় কাঁটাতারহীন। তার মধ্যে সুখদেবপুরের যে এলাকা, এখানে প্রায় 20 মিটার মতন এলাকা যেখানে কাঁটাতার নাই, এবং সেই অংশেই সিপিডাব্লিউডি বিএসএফ এর নেতৃত্বে সেখানে কাঁটাতার দিচ্ছিল। তাতেই গাত্রদাহ হয় বাংলাদেশের, এবং বর্ডার গার্ড বাংলাদেশ এসে প্রথমে ঝামেলা শুরু করে এবং বলে এখানে তাদের সীমান্তে নাকি আমরা প্রবেশ করেছি, কিন্তু যেখান থেকে পিলার তার থেকে 150 গজ ভেতরে অর্থাৎ ভারতীয় ভূখণ্ডের ভেতরে সেখানে কাঁটাতার দেওয়া হচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ, এই এলাকাটা পুরোটাই ফাঁকা এলাকা হয়ে আছে, এবং এই এলাকা এসে তারা ঝামেলা করে। শুধু তারা নয়, বাংলাদেশি যারা ওপারের বাসিন্দা তাদেরকে তারা নিয়ে আসে। বরাবরই বিজিবির একটা অভ্যেসই রয়েছে, যখনই কোনো বিএসএফ এর সাথে তাদের কোনো বিবাদ হয়, তারা বাংলাদেশিদেরকে ইনভলভ করে দেয়, অর্থাৎ সিভিলিয়ান বাংলাদেশিদেরকে। কোনো রকমে যদি বিএসএফ গুলি চালিয়ে দেয়, ইন্টারন্যাশনালি তারা সেটাকে ইস্যু করবে, এটাই হচ্ছে উদ্দেশ্য, এবং ভারতকে ছোট করে দেখাবে। আমি দেখাচ্ছ এইদিকে যেমন কাঁটাতার রয়েছে, ঠিক এদিকটাতে কিন্তু কাঁটাতার নেই, আমি দেখাতে পারছি এই যে ছবিটা। এবং এই সীমান্ত দিয়ে কেন কাঁটাতারে বাধা দেওয়ার একটাই উদ্দেশ্য,
বছরের পর বছর এখান দিয়ে গরু পাচার হয়েছে, জাল নোট পাচার হয়েছে, মাদক পাচার হয়েছে, অনুপ্রবেশ হয়েছে, এবং তা বজায় রাখতেই এই কাঁটাতার দিতে বাধা দেওয়া। আমার দেশের মাটিতে আমি কি করব সেটা আমি বুঝবো, কারণ আমি কোনো অন্য দেশের ব্যাপারে হস্তক্ষেপ করতে যাচ্ছি না, কিন্তু তারা এসে কেন করবে? এবং তাদের স্থানীয় বাসিন্দারা, বাংলাদেশের যে গ্রাম এখান থেকে অনেক দূরে, তারা এখানে চলে আসছে ভারতীয় গ্রামের কাছে এবং পায়ে পা লাগিয়ে দিয়ে ঝগড়া করতে চাইছে, এবং বিএসএফ এর কাছে সমস্যা হয়ে যাচ্ছে। বিএসএফ যদি কোনো রকমে সাধারণ কোনো বাংলাদেশি নাগরিকের উপর গুলি চালিয়ে দেয়, তাহলে সেটাকে তারা ইন্টারন্যাশনাল ইস্যু করবে এবং ভারতকে ছোট করে দেখানোর চেষ্টা করবে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ওপর হামলা করছে। স্বাভাবিকভাবে বেশ কয়েকটি প্রশ্ন দেখা গেছে কেন তাদের উদ্দেশ্য। আমি দীর্ঘদিন ধরে বলে রাখি মাসুমা, আমি ভারত বাংলাদেশ সীমান্ত মালদা জেলারই বাসিন্দা, এবং এই এলাকায় আমি দীর্ঘদিন ধরে নিউজ কভারেজ করছি। আমি দেখেছি বরাবরই বর্ডার গার্ড বাংলাদেশের একটা প্রবণতা থাকে তাদের বাসিন্দাদেরকে নিয়ে আসার। কোনো সময় ফ্ল্যাগ মিটিং হলেও দেখা যায় তাদের বাসিন্দারা সেখানে ধারালো অস্ত্র নিয়ে হাজির হয়, কিন্তু এবার রুখে দিয়েছে এখানকার ভারতীয় স্থানীয় বাসিন্দা যারা, তারা সরাসরি রুখে দাঁড়িয়েছে এবং পরিষ্কার বলে দিচ্ছে ভারতের মাটিতে যদি কোনো বাংলাদেশি সিভিলিয়ান প্রবেশ করে তারা তাদেরকে বুঝে নেবে। এখান থেকে যদি বলছো যে এই যে বিজেপির সবসময় একটা মদত, একটা উস্কানি, অর্থাৎ সব থেকে বড় কথা এখন আমরা সুখদেবপুর সীমান্তে দেখেছিলাম, তুমি সেই ছবি দেখিয়েছিলে যে বিএসএফ কে যোগ্য সংকট দিচ্ছে এখানকার সাধারণ গ্রামবাসী, এবং গ্রামবাসীদের হুঙ্কারে একমাত্র বিজেপিকে পলায়ন করতে হয়েছিল, পিছপা হতে হয়েছিল। অর্থাৎ এখন কিন্তু বাংলাদেশকে প্রতিহত করার জন্য বিএসএফ এর সঙ্গে সাধারণ গ্রামবাসী তারাও সদা তৎপর, তাই তো? একদমই গ্রামবাসীরা পুরোপুরি তৎপর রয়েছে। আমরা একাধিক গ্রামবাসীর সাথে কথা বলেছে কোনোভাবে যদি বর্ডার গার্ড বাংলাদেশ এখানে ঢোকে তাদের সাথে বিএসএফ বুঝে নেবে, কিন্তু বাংলাদেশি নাগরিক যারা তারা যদি অবৈধভাবে ভারতে ঢুকে ভারতের মাটি দখল করার চেষ্টা করে, এখানে ফসল কাটার চেষ্টা করে, বা কোনো কিছু পাচারের চেষ্টা করে, বা পারাপার করার চেষ্টা করে, তারা তাদেরকে বুঝে নেবে। সাধারণ মানুষকে বুঝে নেবে। পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারতীয় নাগরিকরা কোনোভাবে 1 ইঞ্চি মাটিতেও বাংলাদেশিদেরকে কোনো রকম বদমাইশি তারা করতে দেবে না। এবং বলে রাখি বর্ডার গার্ড বাংলাদেশ এই একটা অদ্ভুত একটা প্যারামিলিটারি ফোর্স যেটা বাংলাদেশে তৈরি হয়, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে নিয়ে গঠিত করা হয়েছিল বাংলাদেশ রাইফেল, প্রথমে যা বিডিআর ছিল, পরবর্তীকালে পিলখানা বিদ্রোহের পর তাকে বিজিবি তৈরি করা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ, যা এখন বিজিবি নামে পরিচিত। অদ্ভুত এরা একটা গ্রামে নেক্সাস চালায়। এদেরকে ইন্টারন্যাশনাল কোনো পোর্ট তুমি পেট্রাপোলে দেখতে পাবে, তুমি মোহদেপুরে হিলিতে এদেরকে দেখতে পাবে, কিন্তু সারা বছর যে এই যে বিস্তীর্ণ 4500 ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত, তাদেরকে কোথাও দেখবে না তারা পাহারা দিচ্ছে। তারা থাকে কোথায়? তারা তাদের ক্যাম্পে থাকে। এই ঠিক বাংলাদেশের ওপারেই রয়েছে চৌকা ক্যাম্প, সেই ক্যাম্পে তারা বসে থাকে এবং একদম তাহলে সুমক এখান থেকে আমি তোমার থেকে আরো একটা বিষয় জানবো। এই যে বলছো যে সব সময় একটা যেন অতন্দ্র নজরে রেখে দিয়েছে বিজিবি, আমি বলতে চাইছি এই বিজিবির সব থেকে উৎপাত, আমি উৎপাতই বলবো, উৎপাত কখন সব থেকে বেশি দেখা যায় সুমক? সবচেয়ে বেশি উৎপাত এদের দেখা যায় বর্ষাকালে আর ঠিক শীতকালে, যখন কুয়াশা পড়ে। এই কুয়াশার আড়াল নিয়ে তারা ভারতবর্ষে ঢোকে, ভারতের মাটির ফসল কেটে নিয়ে যায়, স্মাগলিংয়ে মদত দেয়, যে কোনো রকম অবৈধ কাজকর্ম করে, এবং বিএসএফ বাধা দিতে গেলে স্মাগলারদেরকে তারা বাঁচায়, আশ্রয় দেয় এবং পাল্টা কাউন্টার গুলি করে যাতে স্মাগলাররা পালিয়ে যেতে পারে। স্থানীয় বাসিন্দারা রয়েছেন। এই যে কয়েকদিন ধরে বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশি নাগরিকরা যে এখানে এসে বদমাইশি শুরু করেছে, আপনারা কি মেনে নেবেন এই এলাকার বাসিন্দা হয়ে? না, 4 দিন আগে যে আমাদের ওদিকে জমি ছিল কিনা, তারা ওই যে গম কেটে নিয়ে গেল। তারপরে তোমার ইন্ডিয়ার ফোর্স যতই থাকুক বর্ডারে, তারা তো কিছু বলে না, কিন্তু ওরা এসে হু হা করে প্রত্যেক দিন চিল্লায়। এটা তো ঠিক না বাংলাদেশের, কিন্তু কি আমরা কিছু বলি না? আমাদের বাড়ি এখানে, আমরা কোথায় যাব? এতদিন আপনারা সহ্য করেছেন, আর সহ্য করবেন এগুলো? না, আমাদের তো এটা না, আমাদের সামনে জমি, আমরা তো কিছু করতে পারি না, আর কিছু যেতেও পারি না। মানে আমাদের এদিকার ফোর্স যেতে দেয় না, আমরা কিছু করতে পারি না। কিন্তু কি আমাদের যেতে গেলে তোমার আধার কার্ড সব জমা দিয়ে যেতে হয়, আর ওরা খুললে এসে যেটা মন সেটা করতে পারে। এই যে মাঝে মাঝে ওরা যে পাচার টাচার থেকে শুরু করে সব কিছু করে, ওদের ফোর্স ওদেরকে মদত করে তাতে? হ্যাঁ করে, অবশ্যই করে ওদের, কিন্তু আমাদের করে না ফোর্স। আমাদের ইন্ডিয়া, আমরা ভারত মাতা আছি, ভারত মাতারে বাস করি, ভারত মাতাতেই আছি, কিন্তু আমাদের কিছু হয় না। কিন্তু ওরা যে ওই যে বিভিন্ন কাজ করে, বাড়ির সামনে এসে কিনা রাত্রে 8টার পর ওরা এসে তোমার হামলা করে, কিন্তু আমরা তো করতে পারি না। এরপরে যদি ভারতবর্ষে কোনো সময় ঢুকে আপনাদের মাটি দখল করার চেষ্টা করে, আপনারা কি করবেন? আমরা শুনো, আমরা তো ইন্ডিয়াতে আছি,
ইন্ডিয়ার ফোর্স যদি বলে কি না তোমরা একবার বলো, তাহলে ওরা আমরা বলতে পারি, কিন্তু আমাদেরকে যেতে দেয় না। ওরা এসে যখন মন তখন রাত্রে এসে চুরি করে হয়তো মেরে দেয় বা চুরি করে কিছু নিয়ে চলে যায়। তো আমরা কি করবো বলো, রাত্রে আমরা ঘুমাই মানে রাত্রে মানে বেকার। এদের উৎপাত এতটাই আছে। আপনার নাম? অসিত মণ্ডল। আমরা কথা বলছিলাম, আমরা আরেকজন বাসিন্দার সাথে কথা বলবো। বাংলাদেশিরা কিরকম উৎপাত করে আর ওদের ফোর্স ওদেরকে কিভাবে মদত দেয়? মদত দেয় ভালোই। উৎপাত করে এখানে এসে? হ্যাঁ অবশ্যই কি করে? উৎপাত করে, হ্যাঁ চুরি করে, চুরি করে প্রতিদিন হই হাল্লা প্রতিদিন। ওরকে গালাগালাজ করে? হ্যাঁ ওরকে চাপ বেশি ওদের। আমাদের এদিকে ইন্ডিয়া কিছু বলে না, বিএসএফ থেকে যায় দেখে, ওরা যা বলে বলে থেকে যায়, আমরা শুনেও থেকে যাই। কিছু ওদের বিজেপি ওদেরকে কিছু বলে না? না বলে কি বলে না, সামনে 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 চলেন দেখাবো ক্যামেরাতে। ওরা এখন ঘাস কাটছে কিনা তবু কিছু বলে না, কিছু বলে না টোটালি। আর ওরা কি করে তোমার ওই ঘাস কেটে নিয়ে যাচ্ছে, রাত্রে আসছে ওই একেবারে এখানেই তো সমক অভিযোগ উঠছে এটাই তো, যে যারা ভারতীয় চাষি রয়েছেন তারা বলছেন যে তারা যখন বাংলাদেশের ওপারে তাদের যে জমির অংশ রয়েছে সেখানে যখন তারা তাদের ফসল কাটতে চান তখন তারা তাদের ডকুমেন্টস, তাদের পরিচয়পত্র জমা দিয়ে যান, কিন্তু যখন বাংলাদেশিরা আসছেন এদিকে তখন কি হচ্ছে, তখন তাদেরকে কোনো রকম পরিচয়পত্র দিতে হচ্ছে না, নিয়ম নিধির ধার দিয়ে যায় না। একদমই। আর সেক্ষেত্রে বিজেপি তাদেরকে একেবারে খুল্লা ছাড় দিচ্ছে। এখানেই তো পার্থক্য আর এখানেই তো প্রশ্ন উঠছে শর্মিষ্ঠা। একদমই তাই। সোমকে আমরা ধন্যবাদ জানাবো এবং অবশ্যই আমরা এই গোটা বিষয় নিয়ে জিরো আওয়ার একটু পর্যালোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজগোপাল ধর চক্রবর্তী। রাজগোপাল বাবু, অনেক স্বাগত জানাবো আজকে জিরো আওয়ারে আলোচনায়। আমরা শুরুতে একটু বুঝে নেওয়ার চেষ্টা করলাম এই যে সুখদেবপুর সীমান্ত দিয়ে শুরু হয়েছিল বিজেপির এই উস্কানি, তাদের এই কথায় বলে না রাজগোপাল বাবু যে দুষ্টের নাকি ছলের অভাব হয় না। আমরা বিজেপির অন্তত আপাতত গত কয়েকদিনের একটা না, হয়তো এর আগেও তারা সেটা করেই যাচ্ছে, কারণ সেখানকার সাধারণ গ্রাম বাসিন্দারা বলছে, কিন্তু ভারত তো চাইছে যে একটা অপরাধমুক্ত সীমান্ত তৈরি করতে, কিন্তু সেখানেই কোথাও এই যে কাঁটা তারহীন এলাকা এটাকে ব্যবহার করতে চাইছে বাংলাদেশ। কোথাও এখান দিয়ে চোরাচালান, অনুপ্রবেশ, এই জায়গাগুলো কোথাও কাঁটা হয়ে দাঁড়াচ্ছে ভারত। তাই কি বিজেপির এত গাত্রদাহ? কি বলবেন রাজগোপাল বাবু? হ্যাঁ, ওটা বোঝাই যাচ্ছে যে আমাদের যে অরক্ষিত সীমান্ত সেটা হচ্ছে যে চোরাচালানের আইডিয়াল জায়গা। অ্যাকচুয়ালি এই চোরাচালান করে মানে রাজনৈতিক ব্যক্তিত্ব, দুষ্কৃতকারী এরা সবাই উপকৃত হয় এবং এর পয়সা অনেক জায়গায় যায়। এটা শুধু বাংলাদেশে নয়, এদেশেরও বেশ কিছু মানুষরা করে থাকেন, গরু পাচার হ্যান ত্যান এসব করে থাকেন, অস্ত্রশস্ত্র আমদানি হয়, ড্রাগস আমদানি হয়, ফেক কারেন্সি আমদানি হয়, সবই চলে, আমরা সব দেখেছি। এর মধ্যে যেহেতু দুটো দেশের মানে যারা দুষ্কৃতীরা আছেন তারা কিন্তু বেশ সবার সঙ্গে সমঝোতা করে চলেন, কিন্তু এখন মুশকিলটা হয়েছে যে অবস্থাটা চলছিল তো এতদিন। এখন 1974 সালে ভারত বাংলাদেশের সঙ্গে যে একটা ল্যান্ড প্রোটোকল আমাদের যেটা ছিল বা এমওইউ সাইন হয়েছিল, সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল 0 লাইনে 150 গজের পরে যে কোনো কিছু করতে পারবে সে। আমরা অধিকাংশ জায়গায় সেগুলো করা হয়েছে, খালি 2-4টে জায়গা, একটা তার মধ্যে একটা আঙ্গারপোতা বলে জায়গা আছে। 2010 সালে আমাদের প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন গেছিলেন তখন বাংলাদেশের সঙ্গে চুক্তি হয়েছিল। এখন তো বাংলাদেশ এটাই বলছে যে এই 150 গজের মধ্যে ভারত অন্তত কোনো কাঁটাতারে কোনো বেড়া দিতে পারবে না, একেবারে সাফ হুঁশিয়ারি। এইটা তো মানা যাবে না। 150 গজের মধ্যে আমাদের অধিকার, 150 গজের পরেই আমাদের অধিকারটা এসে যাচ্ছে। ওরা 150 গজের মধ্যে কোনো ডেভেলপমেন্টাল ওয়ার্ক করা যাবে না, ঠিক আছে, সেগুলো আমরা মানছি, কিন্তু কয়েকটা জায়গায় 2010-এ বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার একটা চুক্তি হয়েছিল, সেখানে বলেছে 0 লাইনেই করা যাবে। এখন বাংলাদেশের যারা সরকারে এসেছেন বা উপদেষ্টারা আছেন তারা বলছেন যে তখনকার সরকার ভুল করেছিল। এখন ভুল করলে আমরা কি করবো? ঠিক আছে, রিভিউ হোক। আমরা সেই রিভিউয়ের ওরা যে প্রস্তাব দিয়েছে ভারত সরকারের সেটা বিবেচনাধীন আছে। আমরা এখন সেই কয়েকটা যে সমস্ত অঞ্চল আছে সেগুলো এখন বন্ধ রেখেছি, কিন্তু অধিকাংশ জায়গায় এতদিন কেন করা হয়নি? এটা তো আমাদের গাফিলতি, আমাদের সরকারের গাফিলতি, কেন্দ্র রাজ্য দুপক্ষেরই গাফিলতি রয়েছে। এত বিরাট লম্বা এলাকা, ঠিক আছে, নদী যে এলাকায় আছে সেটা নয় পারা গেল না, নদীর বাইরে যে এলাকাগুলো আছে সেগুলো কেন করা হলো না? যাই হোক, এখন শুরু হয়েছে, আমরা চাইবো দ্রুততার সঙ্গে এগুলো করা হোক। যেখানে ওরা বাধা দিচ্ছে ওদের স্বার্থ তো পরিষ্কার, ওদের স্বার্থ পরিষ্কার, এবং ওরা ভারতকে উত্তপ্ত করতে চাইছে। ওরা চাইছে, যেটা খুব সুন্দরভাবে সমক আপনাদের মালদা থেকে খুব সুন্দরভাবে বুঝিয়েছে, এবং ওরা চাইছে কোনোভাবে ভারত যদি গুলি টুলি চালায়, লোকজন মারা যায়, আন্তর্জাতিক সহানুভূতি। খুব সুন্দর কথা বলেছে, আন্তর্জাতিক, এটাই হচ্ছে বাংলাদেশের লক্ষ্য। দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে একটা বর্ডারে লম্বা লড়াই মধ্যে ফেলে দেওয়া যায়, এটাই বাংলাদেশের এখনকার যারা সরকারে আছেন তারা চাইছেন।
এখন কতটা তারা সফলতা পাবেন আমরা এই মুহূর্তে বলতে পারছি না, তবে বর্ডার যথেষ্ট যথেষ্ট প্রিয় হয়ে আছে, মানে সেখানকার যারা অধিবাসী তারা ভয় পাচ্ছেন, আমরা পরিষ্কার দেখছি। তবে রাজাগোপাল বাবু, এই চোরাচালান হোক, মানব পাচার হোক, জালনোট চক্র হোক বা গরু পাচার, এই সমস্ত কিছু তো শুধুমাত্র আজকের অভিযোগ নয়, দীর্ঘদিন ধরে এগুলো চলছে। সেক্ষেত্রে এই সীমান্তবর্তী এলাকা বা এই সীমান্তগুলো তো নজরদারির একটা অভাব ছিল, সেটা মানলাম, কিন্তু বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি তারপর তো প্রত্যেকটা সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এমনটাই বলা হচ্ছিল, কিন্তু তারপরে এখনো পর্যন্ত এই দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডগুলো অব্যাহত রয়েছে। তাহলে কোথাও গিয়ে কি এখনো নজরদারির একটা অভাব রয়েছে? দেখুন, নজরদারির তো বিরাট এলাকা। আপনি তো জানেন যে আমাদের প্রায় 4000 কিলোমিটার এলাকা আছে, দুটো দেশের বাউন্ডারি আছে, 4000-এর সামান্য একটু বেশি আছে, তার মধ্যে 1000 কিলোমিটার প্রায় অরক্ষিত অংশ আছে। আমাদের বিএসএফ এর যে জওয়ান আছে তারা প্রায় মোটামুটি 60,000 জওয়ান মোটামুটি ভাবে ইস্টার্ন এলাকায় জড়িয়ে আছে। এই 4000 কিলোমিটার এলাকা আপনি বুঝতেই পারছেন কতজন আমাদের জওয়ান আমরা সেখানে দিতে পারি। এখন মানে ম্যানুয়াল যেখানে কি হবে, নন ফিজিক্যাল এগুলো করা যায়, কোনো ডিজিটাল কিছু করা যায় কিনা সেগুলো এতদিন খুব একটা কিছু হয়নি, তারপরে এরা সুযোগ পেয়ে গেছে। আমাদের 74 সালে যখন কথাবার্তা আমাদের যখন ওদের সঙ্গে যখন এমও সাইন হয়েছিল, তারপরে আমাদের সব ফটাফট করে নেওয়া উচিত ছিল। ভারত সরকারের হয়তো আর্থিক অসুবিধে ছিল বা সমস্যা ছিল, এই সুযোগটা তো নিয়েছে, কিন্তু এখন আর দেরি করা একদম যাবে না। রাজ্য সরকার কেন্দ্র সরকারের একদম যৌথ তাগিদে যতটা, যেখানে ডিসপিউট নেই, দেখুন ডিসপিউট থাকলে এক্ষুনি সেই ডিসপিউটের উপর ভিত্তি করে আবার যদি ঝগড়াঝাটি হয় মুশকিল আছে, না প্রয়োজন নেই। মানে তার মানে রাজগোপাল বাবু আপনি বলতে চাইছেন এই যে বিএসএফ কে জমি দেওয়া নিয়ে যে বিতর্ক কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে এখনো একটা মতানৈক্যে পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ এই জটটা খুব তাড়াতাড়ি কাটা প্রয়োজন অন্তত এরকম একটা পরিস্থিতিতে, তাই তো? নিশ্চয়ই দেখুন, জটটা তো তাড়াতাড়ি কাটানো দরকার। আমাদের যে রাষ্ট্রদূত তিনি দেখা করেছেন, তিনি সেখানকার যিনি পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেছেন, কথাবার্তা হয়েছে, সেখানে একটা এগ্রিমেন্ট হয়েছে। হ্যাঁ, বিজিবি এবং আমাদের বিএসএফ যৌথভাবে বর্ডারে যে সমস্ত টেরর অ্যাক্টিভিটিস হচ্ছে, ক্রাইম অ্যাক্টিভিটিস হচ্ছে, সেগুলো বন্ধ করবে এবং যেখানে ডিসপিউট আছে সেখানে কাজ বন্ধ থাকবে, এটা পরিষ্কার বলে দিয়েছে। আমার পরিষ্কার বক্তব্য, যেখানে ডিসপিউট নেই সেইগুলোকে কেন করা হবে না, সেগুলো যত তাড়াতাড়ি করা যায় সেগুলো করে ফেলা হোক, এবং যাতে করে কোনোভাবে কোনো দুষ্কৃতী, কোনো চোরাচালানকারী ভারতবর্ষে অনুপ্রবেশকারী ঢুকতে না পারে। কিন্তু সেটা বড্ড দেরি হয়ে যাচ্ছে বলে আমার ধারণা। যত দেরি হবে তত কিন্তু সুযোগ পেয়ে যাবে সেখানকার সুযোগ সন্ধানীরা। এখন আমরা দেখব কত দ্রুততার সঙ্গে কাজগুলো হয়, এবং যত দেরি হবে বাংলাদেশ কিন্তু আরো চাপের মধ্যে ভারতকে রাখার চেষ্টা করবে। ভারতের কোনো এলাকা ওরা বলে বসবে যে এগুলো ওদের এলাকা, তখন আরো একটা বিতর্কের মধ্যে আমাদের পড়তে হতে পারে। মাঝে মধ্যেই আমার যেটা ধারণা যে যেভাবে আমরা চলছি, ঠিক আছে, পররাষ্ট্র নীতি ঠান্ডা মাথার কাজ, কিন্তু একই সঙ্গে বাংলাদেশকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন এসেছে যে আমরাও মানে তোমাদের এই ধরনের কাজকর্মে আমরা খুব একটা পছন্দ করছি, এইটা আমরা বোঝাতে পারছি না বলে আমার মাঝে মাঝে মনে হচ্ছে। রাজগোপাল বাবু, এই যে 171 কিলোমিটার সীমান্ত এবং সব থেকে বড় কথা যার মধ্যে অনেকটা অংশ কিন্তু এই মালদার সুখদেবপুর সীমান্ত, বৈষ্ণবনগর সীমান্ত এলাকা দিয়ে গিয়েছে, কিন্তু এখান থেকে যে 20 কিলোমিটার কাঁটাতারহীন এলাকা রয়েছে, খুব স্বাভাবিকভাবে মালদায় অনুপ্রবেশ, মালদায় জাল নোট পাচার থেকে শুরু করে চোরা চালান কি নেই যে অভিযোগ অন্তত প্রতিদিন খবরের শিরোনামে আসে না, কিন্তু এই জায়গাগুলিতে কোথাও এবার ভারতের পক্ষ থেকে যদি সেখানে বেড়া দিতে চায়, সেই বেড়ায় অর্থাৎ এই বিজিবির এই আপত্তির জায়গাটা এখন কি তারা কোনো রকম ভাবে নিজেদের জায়গায় যেহেতু তারা কাঁটাতার দিতে পারেনি বা দেবে না বা দেওয়া সম্ভব নয়, তাহলে এই অনুপ্রবেশ অন্তত সম্ভব হবে না খুব স্বাভাবিকভাবে, অর্থাৎ তাদের এই সুকৌশল চালটা এটা কি খুব তাড়াতাড়ি এবার স্পষ্ট হচ্ছে? দেখুন, এটা তো পরিষ্কার, ওরা আমাদের যে এই বর্ডার ট্রেডিং হয়, বর্ডার ট্রেডিং এর ইলিগাল যে অংশটাতে বাংলাদেশ বেনিফিশিয়ারি, ভারতবর্ষ থেকে সব এসেনশিয়াল জিনিস এই চোরাপথে চলে যায়, বুঝেছেন? এমন কোনো জিনিস নেই সেগুলো বাংলাদেশে যায়, সব চলে যায়। বাংলাদেশে অনেক কিছু জিনিস পাওয়া যায় না, এবং খেয়াল রাখতে হবে বাংলাদেশ যদি অন্য দেশ থেকে আনতে হয়, সেটা চীন থেকে আসতে গেলে প্রায় 14 দিন লাগে, পাকিস্তান থেকে আনতে গেলে 16 দিন লাগে, আর অন্য জায়গা থেকে আনতে গেলে আরো বেশি সময় লাগবে। বুঝতেই পারছেন, বাংলাদেশ এমন একটা ল্যান্ডলক জায়গাতে রয়ে গেছে। এখন এই অবস্থায় দাঁড়িয়ে ওরা বুঝতে পারছে যে ভারতের সঙ্গে যত ওদের সম্পর্ক খারাপ হচ্ছে, তত কিন্তু ওদের এই সমস্ত ইলিগাল যে স্মাগলিং সেটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং সেখান থেকে কোটি কোটি টাকার যে ব্যবসা হতো,
হ্যাঁ বুঝতেছেন, এখন গরু আমাদের দেশে গরু যায় তার ডাবল দাম ও দেশে বিক্রি হয়, বুঝতেছেন। তারপরে আমি উদাহরণ হিসেবে বলার চেষ্টা করছি, এবং সবকিছুই যায় সেখানে। হ্যাঁ, গম মানে আটা গম থেকে সবই চলে যায়। এখন সেটা থাকার ফলে তো আমাদের দেশের আর্থিক ক্ষতি হচ্ছে, সরকার কাস্টমস রেভিনিউ পাচ্ছে না, এবং আমাদের দেশে একটা অভাব সৃষ্টি হচ্ছে। এখন সেগুলো বাংলাদেশে এতকাল উপকৃত হয়ে আসছে, কিন্তু আমাদের সেটা বর্ডারে যারা দায়িত্ব আছেন বা বর্ডারের স্টেটগুলো, বর্ডার যে ডিস্ট্রিক্টগুলো আছে তার যারা দায়িত্বে ছিলেন তারা কেউই পালন করেনি। তাদের উচিত ছিল কঠোরভাবে দমন করা, সেগুলো হয়নি। সেই সুযোগটা বাংলাদেশ পেয়ে গেছে। এখন যেই দেখছে বর্ডার কাঁটা তার এসে যাচ্ছে, তখন ওরা বুঝতে পারছে আর ওই সব স্মাগলিং ট্রেডটা বোধহয় হবে না। তার ফলে রাজনৈতিক নেতারা যারা শাসন ক্ষমতায় থাকেন তারা বুঝতে পারছে তাদের একটা বিপদ ঘনিয়ে আসছে, তাই তারা যেন তেন উপরে কি করে আটকানো যায়। এবং বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ হচ্ছে মানে ইলিগাল ট্রেড, ইলিসিট ট্রেড উইথ ইন্ডিয়া, বুঝেছে। তার সঙ্গে বহু মানুষও জড়িয়ে আছে, তাদেরও জীবিকা প্রায় বন্ধ হওয়ার মুখে। এই জায়গায় দাঁড়িয়ে ওরা তো বলতে পারছে না। একদম শেষ লগ্নে একটাই প্রশ্ন আপনার কথা সূত্র ধরে, বাংলাদেশ এটার সুযোগ নিচ্ছে, আমি বলবো সুযোগের অপব্যবহার করছে নাকি সত্যি মূর্খামি করছে? না ভাই দেখুন, এতকাল আমরা ছেড়ে দিতাম যে বাংলাদেশকে, যে ঠিক আছে আমাদের পাশের দেশ, এগুলো হচ্ছে, এগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে যা খরচা হবে তার থেকে বাবা যা হচ্ছে হোক, কিন্তু যেন বিশেষ যদি আমাদের ক্ষতি না হয় সেইটা নজরে ছিল। কিন্তু অনেক ক্ষতিও হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে প্রচুর আবার ড্রাগস ভারতবর্ষে ঢুকছে, ফেক কারেন্সি নোট ঢুকছে, অস্ত্রশস্ত্র গোলা বারুদ ঢুকছে, এই সমস্ত যেটা বলছেন 20 কিলোমিটার একেবারে অরক্ষিত যে এলাকা আছে। সুতরাং বাংলাদেশ চাইছে যে ওই এলাকাটাতে থাকুক না, তাতে ওদের সুবিধে হবে, বুঝেছেন। কিন্তু যেহেতু ভারত সরকার কঠোর হবার চেষ্টা করছে, এখন কঠোর হচ্ছে কেন? বাংলাদেশ ঝগড়া করছে বলেই কঠোর হওয়ার চেষ্টা করছে। বাংলাদেশে একটা ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে, যে কোনো দিন যদি ভারতের ভেতরে ট্যাঙ্কটা ঢুকিয়ে দেয়, ভারত সরকার তো জানে ওই ট্যাঙ্ক গুঁড়োতে কতক্ষণ সময় লাগবে, কিন্তু ঢুকিয়ে দিলে তো ভারতবর্ষে একটা সম্মানহানি হওয়ার সম্ভাবনা আছে। আমরা চাই না বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে। যাই হোক, ওই জন্য এখন কড়াকড়ি করা হচ্ছে, এবং এই কড়াকড়ি বেশ কিছুদিন চলবে। এই কড়াকড়ি এই নয় যে রাজগোপাল বাবু সময়টা আজকে একদম ফুরিয়ে গেছে হাতে, কিন্তু আমি একটা কথা অন্তত শেষে বলতে না বলতে পারছি না, বলতে হচ্ছে, তা হচ্ছে এতদিন আমরা পাকিস্তানের বদমাইশি দেখেছি, এবং পাকিস্তান যেন কোনো রকম ভাবে সেই পথ থেকে সরে আসে না, সেই ছলে বলে আবার সুকৌশলে সেই কাজ করে, কিন্তু এখন সেই তালিকায় বোধহয় এবার বাংলাদেশে ঢুকে পড়েছে। রাজগোপাল বাবু অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য, একটা সুন্দর আলোচনায় থাকার জন্য। নমস্কার মাসুমা। একেবারে একদিকেই কাঁচাতার দিকে বারংবার বাধা বিজেপির, কোথাও গিয়ে এই জঙ্গি কার্যকলাপ বা এই পাচারকে আরো বেশি সক্রিয় করতে বা এই কর্মকাণ্ডে যাতে কোনো রকম বাধা সৃষ্টি না হয়, সেই কারণেই কি বাধা, এই প্রশ্ন তো উঠছে। তবে বারংবার এই যে শর্মিষ্ঠা যেটা বললো যে পাকিস্তানের বদমাইশ আমরা দেখেছি, তবে বাংলাদেশের বদমাইশিও দেখতে হচ্ছে, তবে কতদিন এই বদমাইশি চলে সেটাও কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়। একদম জিরো আবার আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন।